আচ্ছা, পদার্থবিজ্ঞানকে তো আমরা বলি প্রকৃতির ভাষা, কিন্তু যে কোনো ভাষার মতোই এরও তো একটা ব্যাকরণ আছে, কিছু নিয়মকানুন আছে। শব্দ ছাড়া যেমন বাক্য হয় না, তেমনি কিছু মৌলিক ধারণা ছাড়া পদার্থবিজ্ঞানও এগোতে পারে না। ঠিক তাই। আর সেই ধারণাগুলো হলো আর কি ভৌত রাশি আর তাদের একক। যা কিছু আমরা মাপতে পারি, দৈর্ঘ্য, ভর, সময়, এই সব কিছু। হুম। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাব। আমাদের হাতে পদার্থবিজ্ঞানের কিছু পাঠ্যপুস্তক, উইকিপিডিয়ার বিভিন্ন নিবন্ধ আর আর ভৌত ধ্রুবকের ওপর একটা বেশ ইন্টারেস্টিং গবেষণাপত্র আছে। দারুণ। আমরা দেখব এই সাধারণ মাপজোকের ধারণাটা আসলে কতটা গভীর। একদম। আর শুরুতেই একটা প্রশ্ন মাথায় ঘুরছে, যেটা আমাদের উৎসগুলোর একটাতে তোলা হয়েছে। আমরা তো ছোটবেলা থেকে পড়ে আসছি যে আলোর গতি সি একটা মহাজাগতিক ধ্রুবক। কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা একদম স্থির, অপরিবর্তনীয়। কিন্তু আসলেই কি তাই? সব পরিস্থিতিতেই কি আলোর গতি একই থাকে, নাকি মহাকর্ষের মতো বিশাল কোনো শক্তি একেও প্রভাবিত করতে পারে? দারুণ প্রশ্ন। এই প্রশ্নটা মাথায় রেখেই চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আর এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের পুরো আলোচনার সাথে জড়িয়ে থাকবে। তবে তার আগে একদম গোড়ায় ফেরা যাক। আচ্ছা। এই যে আমরা বললাম ভৌত রাশি, যা কিছু মাপা যায়, এগুলোকে বিজ্ঞানীরা দুটো ভাগে ভাগ করেছেন। একটা হলো মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আর অন্যটা? লব্ধ রাশি। ঠিক। আর অন্যটা লব্ধ রাশি বা ডেরাইভড কোয়ান্টিটি। মৌলিক হলো একদম বেসিক, তাই না? যাদেরকে আর ভাঙা যায় না, যেমন ধরুন দৈর্ঘ্য বা সময়। একদম। মেকানিক্সের জগতে দৈর্ঘ্য লেন্থ, ভর বা ম্যাস, আর সময় টাইম, এই তিনটে হলো সেই স্তম্ভ। এদেরকে অন্য কোনো রাশির মাধ্যমে প্রকাশ করা যায় না। এরা নিজেরাই নিজেদের পরিচয়। ঠিক। আর এদের যে একক, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, সেগুলো হলো মৌলিক একক। বাকি যত রাশি আছে, যেমন ধরুন গতি, বল, শক্তি, চাপ। হ্যাঁ, চাপ, সবকিছুই এই মৌলিক রাশিগুলোর কম্বিনেশন দিয়ে তৈরি। তার গতি হলো দূরত্বকে, দৈর্ঘ্যকে সময় দিয়ে ভাগ করা, এল আর টি দিয়ে তৈরি। হুম। আর ক্ষেত্রফল হলো দৈর্ঘ্যকে দৈর্ঘ্য দিয়ে গুণ করা, এল আর এল। ব্যাপারটা অনেকটা লেগো ব্লকের মতো, কয়েকটা বেসিক ব্লক দিয়ে যা খুশি বানানো যায়। চমৎকার উপমা। ঠিক তাই। আর এই লেগো ব্লক সিস্টেমটা যেন সারা পৃথিবীর বিজ্ঞানীরা একইভাবে ব্যবহার করেন, সেজন্যই একটা স্ট্যান্ডার্ড বা মান তৈরি করা হয়েছে। এসআই পদ্ধতি। হ্যাঁ, যেটাকে আমরা বলি এসআই পদ্ধতি বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। ১৯৬০ সালে এটাকে আন্তর্জাতিকভাবে গ্রহণ করা হয়, যাতে ফ্রান্সের একজন বিজ্ঞানী যা মাপছেন, জাপানের একজন বিজ্ঞানীও যেন ঠিক সেটাই বোঝেন। এই স্ট্যান্ডার্ডাইজেশন বা প্রমিতকরণের বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই না? অবশ্যই। কারণ উৎসগুলো ঘাঁটতে গিয়ে দেখলাম একসময় কি অদ্ভুত সব একক ব্যবহার হতো। যেমন বিয়ার মাপা হতো ফরকিন এককে। হ্যাঁ। আবার জুতোর মাপের জন্য নাকি বার্লিকর্ন বা যবের দানা ব্যবহার করা হতো। ভাবা যায়, এক এক জায়গায় এক এক নিয়ম। হ্যাঁ, তখন বাণিজ্য বা জ্ঞান বিনিময়ে যে কি পরিমাণ বিভ্রান্তি তৈরি হতো তা কল্পনা করা কঠিন। একজন ব্যবসায়ী হয়তো এক ফারকিন বিয়ার কিনলেন, কিন্তু অন্য রাজ্যে গিয়ে দেখলেন সেই ফারকিনের মাপ আলাদা। বিজ্ঞানের ক্ষেত্রে তো এটা আরও বড় সমস্যা। অবশ্যই। তাই একটা সার্বজনীন ব্যবস্থা দরকার ছিল। কিন্তু মজার ব্যাপার হলো, এই সার্বজনীন এককগুলো, যেমন ১ মিটার বা ১ সেকেন্ড, এদের সংজ্ঞাটাও কিন্তু সময়ের সাথে বদলেছে। বদলেছে ১ মিটার তো ১ মিটারই নাকি? একসময় ১ মিটারের সংজ্ঞা ছিল পৃথিবীর বিষুবরেখা থেকে উত্তর মেরু পর্যন্ত দূরত্বের ১ কোটি ভাগের ১ ভাগ। কিন্তু পৃথিবীর আকার তো নিখুঁত গোলক নয়, তাই এই মাপে সূক্ষ্ম ভুল ছিল। আচ্ছা। পরে একটা প্ল্যাটিনাম ইরিডিয়াম দণ্ডকে প্যারিসের এক মিউজিয়ামে রেখে বলা হলো এটাই হলো ১ মিটার। কিন্তু সমস্যা হলো, সেই দণ্ডেরও তো ক্ষয় হতে পারে, তাই না? তাপমাত্রা বাড়লে কমলে দৈর্ঘ্য তো বদলাতে পারে। তাহলে তো এটা কোনো ধ্রুবক হলো না। তাহলে এখনকার সংজ্ঞাটা কি? এখনকার সংজ্ঞাটা প্রকৃতির একটা পরম ধ্রুবকের ওপর নির্ভরশীল। আর এখানেই আমাদের শুরুর প্রশ্নটা ফিরে আসছে। আলোর গতি। একদম। এখন ১ মিটার হল সেই দূরত্ব যা আলোর শূন্য স্থানে ১ মিলিমিটারের ১,৮৯,৭৯২ জন ৮৫৮ সেকেন্ডে পার করে। তার আমরা দৈর্ঘ্যের সংজ্ঞাটাকেই আলোর গতির সাথে বেঁধে দিয়েছি। ঠিক তাই। দাঁড়ান, এখানেই তো একটা খটকা লাগছে।
আমরা আমাদের মাপার ফিতে মানে মিটারকে সংজ্ঞায়িত করছি আলোর গতির ওপর ভিত্তি করে। কিন্তু আলোচনার শুরুতেই আমরা প্রশ্ন তুললাম যে আলোর গতি নিজেই হয়তো সব জায়গায় ধ্রুবক নয়। হুম। তাহলে কি এর মানে এই দাঁড়ায় না যে একটা ব্ল্যাক হোলের কাছে 1 মিটারের দৈর্ঘ্য আর আমাদের পৃথিবীতে 1 মিটারের দৈর্ঘ্য এক হবে না? আমাদের মাপার ফিতেটাই কি তাহলে স্থানভেদে ছোট বড় হতে পারে? আপনি একেবারে মোক্ষম জায়গায় ধরেছেন। এই প্রশ্নটাই আধুনিক পদার্থবিজ্ঞানের অন্যতম একটা গভীর প্রশ্ন। আপাতত এই চিন্তাটা মাথায় রেখে আমরা পরের ধাপে যাই। আচ্ছা। কথা দিচ্ছি, আলোচনার শেষে আমরা এই প্রশ্নে আবার ফিরে আসব। বেশ, তাহলে একক তো বোঝা গেল, কিন্তু যে কোনো পরিমাপ কি 100% নিখুঁত হতে পারে? আমরা যখন বলি কোনো কিছুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এটা কি আসলেই কাঁটায় কাঁটায় 10 সেন্টিমিটার? না, কখনোই না। উৎসগুলোতে নির্ভুলতা, অ্যাকিউরেসি আর সূক্ষ্মতা, প্রেসিশন, এই দুটো শব্দের ওপর খুব জোর দেয়া হয়েছে। এই দুটো কি একই জিনিস? সাধারণভাবে আমরা দুটোকে মিলিয়ে ফেললেও বিজ্ঞানের চোখে এদের মধ্যে আকাশ-পাতাল তফাৎ। নির্ভুলতা বা অ্যাকিউরেসি হল আপনার মাপা মানটা আসল বা প্রকৃত মানের কতটা কাছাকাছি। ওকে। আর সূক্ষ্মতা বা প্রেসিশন হল আপনি যদি একই জিনিস বারবার মাপেন তাহলে সেই মাপগুলো একে অপরের কতটা কাছাকাছি। একটা উদাহরণ দিলে শায়দ ব্যাপারটা ধরতে সুবিধা হবে। ধরুন আপনি তীর ছুঁড়ছেন, আপনার লক্ষ্য হল একদম কেন্দ্র বা বুলজাই। আপনি 5টা তীর ছুঁড়লেন আর সবগুলোই বুলজায়ের গায়ে গিয়ে লাগল। বাহ! তার মানে আপনার ছোড়া তীরগুলো নির্ভুল, অ্যাকিউরেট এবং সূক্ষ্ম, প্রিসাইজ। হুম। এখন ধরুন আপনার 5টা তীরই একসাথে লাগল, কিন্তু বুলজাই থেকে বেশ খানিকটা ওপরে বাঁদিকে। এর মানে কি? এর মানে হলো আমি কনসিস্টেন্টলি একই জায়গায় মারতে পারছি, তাই আমার ছোড়াগুলো সূক্ষ্ম বা প্রিসাইজ, কিন্তু আমার আসল লক্ষ্যে তো লাগছে না। লাগছে না। তাই ওগুলো নির্ভুল বা অ্যাকিউরেট নয়। একদম ঠিক। এই দ্বিতীয় ঘটনাটা বিজ্ঞানের পরীক্ষাগারে প্রায়ই ঘটে। হয়তো আপনার যন্ত্রটা খুব ভালো, বারবার একই রিডিং দিচ্ছে, তাই পরিমাপটা প্রেসাইজ, কিন্তু যন্ত্রটার মধ্যেই হয়তো কোনো গলদ আছে। একটা সিস্টেম্যাটিক এরর। ঠিক, একটা পদ্ধতিগত ত্রুটি, যার কারণে আসল মানের থেকে সবসময় একটা নির্দিষ্ট ব্যবধান থেকে যাচ্ছে। তার মানে যে কোনো পরিমাপের সাথেই একটা অনিশ্চয়তা বা এরর জড়িয়ে থাকে। এই ভুলের উৎসগুলো কি কি হতে পারে? অনেক কিছুই হতে পারে। একটা তো বললাম, পদ্ধতিগত ত্রুটি। হয়তো আপনার দাড়িপাল্লাটাই শুরু থেকে 100 গ্রাম বেশি দেখাচ্ছে। আপনি যতবারই মাপবেন ততবারই 100 গ্রাম বেশি পাবেন। আচ্ছা। আরেকটা হলো র্যান্ডম এরর বা এলোমেলো ত্রুটি। হয়তো আপনি পরীক্ষা করার সময় ঘরের তাপমাত্রা সামান্য বদলে গেল বা আপনার চোখের দেখার সামান্য পার্থক্য হলো। এগুলো আগে থেকে অনুমান করা যায় না। আর এই ভুলের কারণেই তো মারাত্মক সব ঘটনা ঘটতে পারে, তাই না? একটা উৎসে পড়ছিলাম ১৯৯৯ সালের নাসার মার্স ক্লাইমেট অরবিটার মিশনের কথা। ও হ্যাঁ, ক্লাসিক একটা উদাহরণ। কয়েকশো মিলিয়ন ডলারের একটা মহাকাশযান মঙ্গলের বায়ুমণ্ডলে ঢুকে ধ্বংস হয়ে গিয়েছিল। কারণটা কি ছিল? কারণটা ছিল অবিশ্বাস্য রকমের সাধারণ একটা ভুল। মিশনের দুটো ইঞ্জিনিয়ারিং টিম কাজ করছিল। এক টিম ব্যবহার করছিল মেট্রিক একক মানে নিউটন সেকেন্ড, আর অন্য টিম? আর অন্য টিম ব্যবহার করছিল ইম্পিরিয়াল একক পাউন্ড সেকেন্ড। সফটওয়্যারে ডেটা পাঠানোর সময় এই দুই এককের মধ্যে রূপান্তর করা হয়নি। ভাবা যায়, সামান্য একক বিভ্রাটের জন্য এত বড় একটা মিশন ব্যর্থ হয়ে গেল। এটা তো নির্ভুলতা বা সূক্ষ্মতার থেকেও বড় ভুল। এটা তো একেবারে ভাষারই গরমিল। ঠিক তাই। এটা একটা পদ্ধতিগত ত্রুটির ক্লাসিক উদাহরণ। এটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে পদার্থবিজ্ঞানের এই ব্যাকরণ মানে একক আর পরিমাপের নিয়মগুলো ঠিকঠাকভাবে মেনে চলাটা কতটা জরুরি। পরিমাপের ত্রুটি তো না হয় বোঝা গেল, কিন্তু যে সমীকরণগুলো দিয়ে আমরা প্রকৃতিকে বর্ণনা করি, সেই সমীকরণগুলো যে ঠিক আছে তা বোঝার কোনো উপায় আছে কি? মানে অঙ্ক কষার আগেই কোনো সূত্রকে যাচাই করার কোনো পদ্ধতি? একটা জাদুকরী কৌশল আছে। একে বলা হয় মাত্রিক বিশ্লেষণ বা ডাইমেনশনাল অ্যানালিসিস। স্পেল চেকারের মতো? অনেকটা তাই। পদার্থবিজ্ঞানের সমীকরণের জন্য এটা একটা স্পেল চেকারের মতো। এর মূল নীতিটা হল মাত্রিক সমসত্বতা বা ডাইমেনশনাল হোমোজিনিটি, মানে একটা সঠিক সমীকরণে দুই পশের মাত্রা বা ডাইমেনশন এক হতেই হবে। আপেলের সাথে তো আর কমলালেবু যোগ করা যায় না। একদম। মানে দৈর্ঘ্যের সাথে ভর যোগ করা যাবে না বা সময়ের সাথে শক্তিকে সমান বলা যাবে না। একটা সহজ উদাহরণ দেখা যাক।
যেমন নিউটনের দ্বিতীয় সূত্র F=ma। বল ইজিক্যাল টু ভর ইন্টু ত্বরণ। এখানে বলের মাত্রা হল mlt-2। এবার ডান দিকটা দেখুন, ভরের মাত্রা হল m আর ত্বরণের মাত্রা হল Lt−2। কারণ ত্বরণ মানে হল দূরত্ব সময় স্কোয়ার। ঠিক, তাহলে ডান দিকের মোট মাত্রা দাঁড়ালো m আর Lt−2 গুণ হয়ে mLt−2। দুই দিক হুবহু মিলে গেল। তার মানে সমীকরণটা মাত্রাগতভাবে সঠিক। এটা তো দারুণ একটা চেকিং টুল। কিন্তু এর প্রয়োগ কি শুধু সমীকরণ যাচাই করার মধ্যেই সীমাবদ্ধ? একেবারেই না। এর আসল শক্তিটা বোঝা যায় আরও জটিল ক্ষেত্রে। মাত্রিক বিশ্লেষণ ব্যবহার করে আপনি বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক অনুমান করতে পারেন, এমনকি কোনো পরীক্ষা না করেই। বলেন কি? এর একটা কিংবদন্তি তুল্য উদাহরণ আছে। তাই নাকি? শুনতে তো বেশ আকর্ষণীয় লাগছে। 1945 সালে আমেরিকা প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়, ট্রিনিটি টেস্ট। এই প্রজেক্টটা ছিল টপ সিক্রেট। বিস্ফোরণের শক্তি কত তা সরকার প্রকাশ করেনি। হুম। শুধু বিস্ফোরণের কিছু ছবি প্রকাশ করা হয়েছিল। ব্রিটিশ পদার্থবিজ্ঞানী G.I. টেলর শুধুমাত্র সেই ছবিগুলো দেখেই বিস্ফোরণের শক্তি প্রায় নির্ভুলভাবে হিসাব করে ফেলেছিলেন। বলেন কি? শুধু ছবি দেখে কিভাবে সম্ভব? মাত্রিক বিশ্লেষণ ব্যবহার করে। টেলর যুক্তি দিলেন যে বিস্ফোরণের পর যে আগুনের গোলাটা মানে ফায়ারবল তৈরি হয় তার ব্যাসার্ধ আর নির্ভর করবে মূলত 4টি জিনিসের উপর। কি কি? 1. বিস্ফোরণের পর কতটা সময় কেটেছে T। 2. বিস্ফোরণের শক্তি E। 3. বিস্ফোরণের আগে বাতাসের ঘনত্ব ρ আর একটা মাত্রাহীন ধ্রুবক। আচ্ছা। তিনি এই রাশিগুলোর মাত্রা অর্থাৎ লেংথ, টাইম, মাস ব্যবহার করে একটা সম্পর্ক দাঁড় করালেন। তারপর ছবির সিরিজ থেকে দেখলেন সময়ের সাথে সাথে আগুনের গোলাটা কত দ্রুত বাড়ছে। সেই তথ্য ব্যবহার করে তিনি সমীকরণ থেকে বিস্ফোরণের শক্তি E এর মান বের করে ফেললেন। আর সেই মানটা? তার হিসাব করা মানটা আসল মানের খুব খুব কাছাকাছি ছিল। সরকার তো রীতিমতো চমকে গিয়েছিল যে একজন বিজ্ঞানী কিভাবে শুধু খাতা কলম আর মাত্রা বিশ্লেষণ করে তাদের এত বড় গোপনীয় তথ্য ফাঁস করে দিলেন। অবিশ্বাস্য। এটা তো পদার্থবিজ্ঞানের ডিটেকটিভ গল্পের মতো শোনাচ্ছে। তার মানে এই কৌশল শুধু বইয়ের তত্ত্ব নয়, এর বাস্তব প্রয়োগ অসম্ভব শক্তিশালী। খুবই শক্তিশালী, বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ে। ধরুন, আপনি একটা নতুন উড়োজাহাজের ডিজাইন করেছেন। সেটা আকাশে উড়লে বাতাসের চাপ কেমন হবে তা জানতে হবে। এখন পুরো একটা আসল প্লেন বানিয়ে পরীক্ষা করা তো অসম্ভব ব্যয়বহুল আর ঝুঁকিপূর্ণ। ঠিক। তাই কি করা হয়? একটা ছোট মডেল বানানো হয় আর সেটাকে উইন্ড টানেলে রেখে পরীক্ষা করা হয়। কিন্তু প্রশ্ন হল, ছোট মডেলের ওপর পরীক্ষা কি আসল প্লেনের আচরণের সঠিক ধারণা দেবে? এখানেই মাত্রিক বিশ্লেষণ কাজে লাগে। বিজ্ঞানীরা রেনল্ডস নাম্বারের মতো কিছু মাত্রাবিহীন রাশি হিসাব করেন। আর সেই নম্বরটা মিলিয়ে দেখেন। একদম। যদি উইন্ড টানেলে মডেলের রেনল্ডস নাম্বার আর আকাশে ওড়ার সময় আসল প্লেনের রেনল্ডস নাম্বার একই রাখা যায়, তাহলে মডেলের আচরণ থেকে আসল প্লেনের আচরণ সম্পর্কে প্রায় নির্ভুল ধারণা পাওয়া যায়। বাহ! এতে অনেক কম খরচে আর নিরাপদে জটিল সব সিস্টেম পরীক্ষা করা সম্ভব হয়। ঠিক। তাহলে দেখা যাচ্ছে সাধারণ একক থেকে শুরু করে মাত্রিক বিশ্লেষণের মতো শক্তিশালী কৌশল, এই সবকিছুই হল প্রকৃতির ভাষা বোঝার এক একটা টুল, যা দিয়ে আমরা শুধু সমীকরণই যাচাই করি না, পারমাণবিক বোমার শক্তির মতো রহস্যও উন্মোচন করতে পারি। একদম। আর এই পুরো আলোচনাটা আমাদের আবার সেই শুরুর প্রশ্নে ফিরিয়ে নিয়ে আসছে। আমরা আমাদের সব পরিমাপ, সব একক, সব সমীকরণকে কিছু মৌলিক ধ্রুবকের উপর ভিত্তি করে দাঁড় করিয়েছি, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আলোর গতি c। হ্যাঁ, আমরা ধরে নিই এটা মহাবিশ্বের সর্বোচ্চ গতিসীমা, একটা পরম ধ্রুবক। কিন্তু আমাদের হাতে থাকা গবেষণাপত্রটি বলছে এই ধারণাটা হয়তো পুরোপুরি ঠিক নয়। সাধারণ আপেক্ষিকতা অনুযায়ী মহাকর্ষ স্থানকালকে মানে স্পেস টাইমকে বাঁকিয়ে দেয়, আর এই বাঁকানো পথে চলার সময় আলোও প্রভাবিত হয়। ঠিক তাই। একটা শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্রে, যেমন একটা নিউট্রন স্টার বা ব্ল্যাক হোলের আশেপাশে, মহাকর্ষ অনেকটা একটা ঘন মাধ্যমের মতো কাজ করে, যেমন কাঁচ বা জল। যায়। ঠিক একইভাবে শক্তিশালী মহাকর্ষ
আলোর গতিকে কমিয়ে দেয়। তার মানে আমরা যে বলি আলোর গতি সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার, এটা শুধুমাত্র মহাকর্ষের প্রভাবহীন শূন্যস্থানেই সত্যি। একটা ব্ল্যাক হোলের কাছে মাপলে এই গতি কম পাওয়া যাবে। তত্ত্ব অনুযায়ী হ্যাঁ। তাই ওই গবেষণাপত্রে প্রস্তাব করা হয়েছে যে প্রকৃতির আসল ধ্রুবকটা সি নয়, বরং একটা কাল্পনিক C0, যা হবে যে কোনো মহাকর্ষীয় প্রভাবমুক্ত অবস্থায় আলোর গতি। আর আমরা যাকে সি বলে জানি, সেটা আসলে স্থানকালের বক্রতার উপর নির্ভরশীল একটা পরিবর্তনশীল রাশি। এটা তো আমাদের পুরো বিশ্ববিখ্যাকেই নাড়িয়ে দেয়। যদি আলোর গতি পরিবর্তনশীল হয় আর আমাদের দৈর্ঘ্যের একক মানে মিটার এবং সময়ের একক সেকেন্ড দুটোই আলোর গতির সাথে জড়িত থাকে, তাহলে এর মানে কি দাঁড়ায়? মহাকর্ষ কি আমাদের সময়কেও ধীর করে দেয়? ঠিক তাই। সেটাই হল টাইম ডাইলেশন। যেখানে মহাকর্ষ শক্তিশালী, সেখানে সময় ধীরে চলে। তার মানে মহাবিশ্ব নিজেই আমাদের পরিমাপের মাপকাঠিকে, আমাদের রুলার আর আমাদের ঘড়িকে বাঁকিয়ে দিতে পারে, ধীর করে দিতে পারে। তাহলে আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য এই প্রশ্নটাই রইল। যখন আমাদের পরিমাপের ভিত্তিই পরিবর্তনশীল, তখন আমরা কিভাবে মহাবিশ্বের কোনো পরম বা চূড়ান্ত সত্যকে খুঁজে বের করব? আমরা যে বাস্তবতাকে মাপছি, সেই বাস্তবতা পরিমাপের কাজের দ্বারাই কি বদলে যাচ্ছে? এই ভাবনাটা নিয়েই আজকের আলোচনা শেষ করা যায়।